একজন মানুষের ধৈর্যেরও তো একটা সীমা থাকে। ধরুন বহুদিন ধরে কেউ যদি ট্রোলড হতেই থাকে একটা সময় মনে হচ্ছে একটা জবাব দিই, সেটা না হলেই ভালো। আমি যদি নিজেকে আরো নিয়ন্ত্রণ করতে পারতাম আরো ভালো হতো। কিন্তু দিন শেষে যেহেতু মানুষ, আমি আশা করব আমার কথায়, আমার অযৌক্তিক কোনো ব্যবহারে, অযৌক্তিক কোনো কথায়, অযৌক্তিক কোনো শব্দ চয়নে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, ডেফিনেটলি আমি দুঃখিত। আমি নিজে অনেক মুগ্ধ হলাম আপনার এই বাক্যটা বলার কারণে, কারণ এইটাই হচ্ছে সৌন্দর্য যে হ্যাঁ, আমরা অনেক রাগান্বিত অবস্থা অনেক কিছু করি, কিন্তু পরে আমাদের মনে হয় যে এটা না করলেও হতো, অন্যজনকে আহত করে আমি আসলে কি করব। রাজনীতির কথা অনেক হয়, কিন্তু ব্যক্তিগত যখন হয়ে যায় তখন বোধহয় আমরা একটুখানি তখন চুপসে যাই। অনেক ধন্যবাদ রুমিন ফারহানা, আপনি নিজে আমার পছন্দের এবং আরো পছন্দ হলো আপনাকে। আমি ছোটবেলা থেকেই বাস্তবতা মানিয়ে নিতে শিখেছি, যেটা যখন যেমন। লাইফ তো আসলে খুব স্মুথ কিছু না, আর বিশেষ করে পলিটিশিয়ানদের লাইফ একেবারেই স্মুথ না। নারী পলিটিশিয়ানদের লাইফ আরো স্মুথ না। নারী ভোকাল পলিটিশিয়ানের লাইফ একেবারেই স্মুথ না। মেয়ে জাতি আলাদা করার কিছু নাই, কিন্তু যে ট্রল হচ্ছে এখন, সেই ট্রলের জায়গা থেকে আমরা সবাই আপনার কাছে দুঃখ প্রকাশ করি, এটা আর কখনো না হোক। কিন্তু আপনি ভালো আছেন কিনা সেটা দিয়ে আগে শুরু করি আমরা। অসংখ্য ধন্যবাদ নাজনীন মুন্নি, এই চ্যানেলে আপনার সাথে এটা আমার প্রথম শো। আমি ভালো আছি, আমি খুবই ভালো আছি। এখন আপনি প্রশ্ন করতে পারেন কেন ভালো আছি। আচ্ছা, কেন ভালো আছি? ভালো আছি এই কারণেই যে আমি ছোটবেলা থেকেই বাস্তবতা মানিয়ে নিতে শিখেছি, যেটা যখন যেমন। লাইফ তো আসলে খুব স্মুথ কিছু না, আর বিশেষ করে পলিটিশিয়ানদের লাইফ একেবারেই স্মুথ না। নারী পলিটিশিয়ানদের লাইফ আরো স্মুথ না। নারী ভোকাল পলিটিশিয়ানের লাইফ একেবারেই স্মুথ না। এই সকল কিছু বিবেচনা আমার মনে হয় তো ভালোই আছে, খারাপ কি? আমিও বলছি, তারাও বলছে, বলুক। খুবই ভালো এটা উদাহরণ। তবে সেটা নিয়ে একটা কথা হচ্ছিল যে আপনি একজন অ্যাডভোকেট, অনেক স্বশিক্ষিত, সুশিক্ষিত, অনেক বড় পরিবারের মানুষ, এবং আপনি যা বলেন সবাই সেটা অনুসরণ করে, কারণ একজন টকশো হোস্ট হিসেবে না, আপনি ভীষণ জনপ্রিয়, অন্তত টকশোগুলোতে এবং রাজনীতিবিদদের তো কথাই নাই। কিন্তু আপনি যখন কিছু বলেন, অন্যজন আহত হলে সেটা সবারই খারাপ লাগে একসাথে। আপনার কি মনে হয় যে আপনার কোনো কথা আচরণে কেউ খারাপ, মানে অনেক কষ্ট পেয়েছে, বা আপনার যারা আছেন অনুসারীরা তারাও কষ্ট পেয়েছে? আপনার কি সেই বিষয়ে কিছু বলার আছে কিনা? দিন শেষে তো আমি একজন মানুষ, একজন মানুষের ধৈর্যেরও তো একটা সীমা থাকে। ধরুন বহুদিন ধরে কেউ যদি ট্রোলড হতেই থাকে একটা সময় মনে হচ্ছে একটা জবাব দিই, সেটা না হলেই ভালো। আমি যদি নিজেকে আরো নিয়ন্ত্রণ করতে পারতাম আরো ভালো হতো। কিন্তু দিন শেষে যেহেতু মানুষ, আমি আশা করব আমার কথায়, আমার অযৌক্তিক কোনো ব্যবহারে, অযৌক্তিক কোনো কথায়, অযৌক্তিক কোনো শব্দ চয়নে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, ডেফিনেটলি আমি দুঃখিত। আমি নিজে অনেক মুগ্ধ হলাম আপনার এই বাক্যটা বলার কারণে, কারণ এইটাই হচ্ছে সৌন্দর্য যে হ্যাঁ, আমরা অনেক রাগান্বিত অবস্থা অনেক কিছু করি, কিন্তু পরে আমাদের মনে হয় যে এটা না করলেও হতো, অন্যজনকে আহত করে আমি আসলে কি করব। রাজনীতির কথা অনেক হয়, কিন্তু ব্যক্তিগত যখন হয়ে যায় তখন বোধহয় আমরা একটুখানি তখন চুপসে যাই। অনেক ধন্যবাদ রুমিন ফারহানা, আপনি নিজে আমার পছন্দের এবং আরো পছন্দ হলো আপনাকে। এখন আমরা আসল কথাতে ফিরি। সেটা হচ্ছে যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার আগে আমরা একটু পরিচিত হই। জুনায়েদ সাকি আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন। অনেক ধন্যবাদ জুনায়েদ সাকি, আপনি এসেছেন। আপনার কাছে আমরা ফিরছি, আমরা আলোচনাতে ছিলাম, সেই আলোচনাটা করে আপনার কাছে ফিরছি। সেটা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে আতঙ্কের কথা আসলে বলেছেন, যে নানা ধরনের ষড়যন্ত্রের বিষয় তিনি দেখছেন। এই যে অনেক ষড়যন্ত্র, এবং আগামীকাল কিন্তু রোডম্যাপ ঘোষণা করা হবে। রোডম্যাপ মানে কিন্তু এক ধরনের আনন্দ তৈরি হয়ে যাওয়ার কথা সকল রাজনীতিক শিবিরে। আপনাদের কি সেই আনন্দটা হচ্ছে কিনা? দেখুন, বিএনপি ডে ওয়ান থেকে আস্থা রাখতে চাইছে যে সরকার যা বলছে সেই অনুযায়ী সরকার কাজ করবে। সরকার বলেছে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, সুতরাং আগামী ফেব্রুয়ারিতে একটি সঠিক সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করবার দায়িত্ব সরকারের। সরকারকে সহযোগী হিসেবে ডেফিনেটলি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে, প্রশাসন কাজ করবে, পুলিশ কাজ করবে, মাঠে আর্মি মোতায়েন আছেন তারা কাজ করবে, আমাদের নির্বাচন কমিশন তো ডেফিনেটলি এটার মূল দায়িত্বে। সো এটা একটা কম্বাইন্ড স্পিরিটের ব্যাপার, এবং আমরা আশা করব যে সরকার তার কথা রাখবে। কিন্তু তারপরেও নাজনীন, আমাদের এক ধরনের শঙ্কা তো হয় যখন আমাদের কাছে খবর আসে যে 250 কোটি টাকা বিনিয়োগ হয়তো বা কেউ করছে যাতে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া যায়। হয়তো আমরা দেখতে পাচ্ছি এক এক সময় এক এক দাবি নিয়ে এক এক দল উপস্থিত হচ্ছে। পুরো সময়টা পিআর নিয়ে কোনো আলোচনাই তেমন শুনলাম না, কিন্তু যেই নির্বাচনের সময়টা ঘোষণা হলো সেই সময়টাও কিন্তু আবার সেই দলগুলোরই মন মতন সময়, এবং জামাতই কিন্তু প্রথম বলেছে যে ফেব্রুয়ারি বা রমজানের আগে হলে ভালো হয়। এখন তারা বলছে নিম্নকক্ষে পিআর। তো এই দাবিগুলো তো নতুন শোনাচ্ছে হঠাৎ করে, তাই না? আর নিম্নকক্ষে পিআর নিয়ে তো ঐক্যমত কমিশনই আলোচনা হয়েছে উচ্চকক্ষের পিআর নিয়ে। সো এই দাবিগুলো যখন হঠাৎ করে আসে, কিংবা যখন বলা হয় যে নির্বাচন হবার আগেই আমাদের বিচার সম্পন্ন করতে হবে, দৃশ্যমান অগ্রগতি দেখতে হবে। এখন আপনার চোখে দৃশ্যমান অগ্রগতি হয়তো এফআইআর দায়ের করা, আর আমার চোখে দৃশ্যমান অগ্রগতি হয়তো রিভিউ পিটিশন একেবারে শেষ করে সাজা প্রাপ্ত হয়ে সাজা খেটে বের হওয়া। তো দুটোর মধ্যে তো 12-14 বছরের একটা গ্যাপ আছে। আপনার শেষ আর আমার শেষ তো এক জায়গায় এসে মিলছে না। এই জায়গাগুলো শঙ্কা তৈরি করে। এবং যে কথাটি না বললেই নয়, আইন শৃঙ্খলার অবস্থা কিন্তু ভালো না, একদমই ভালো না। আমাদের যদি পরিসংখ্যানগুলোর দিকে তাকাই, একটা নতুন কনসেপ্ট বাংলাদেশে 1 বছরে গ্রো করেছে, সেটাকে আমরা মবতন্ত্র বলছি, মবের রাজত্ব বলছি। এবং প্রথম দিকে আমরা লক্ষ্য করেছি সরকারের মধ্যে এক ধরনের ট্যাসিট অনুমোদনও ছিল যে হয়ে যাক। কেউ বলেছেন এটাকে মানে অবদমিত যে রাগ ক্ষোভ
মানে অপ্রাপ্তি সেটার একটা বহিঃপ্রকাশ। কেউ আবার বলেছেন এগুলো প্রেশার গ্রুপ হিসেবে কাজ করছে। প্রেশার গ্রুপ কিন্তু খুব পজিটিভ শব্দ, আপনি জানেন তাই না? বিদেশে যে এই প্রেশার গ্রুপগুলো থাকে সেগুলো সরকারকে সঠিক পথে আনবার জন্য কাজ করে। এখন কারো বাড়িতে গিয়ে যদি আপনি 8-10 জন হুড়হুড় করে ঢুকে তার বাড়ি তছনছ করে তার কাছ থেকে 5 লাখ 10 লাখ টাকা দাবি করেন, সেটাকে আপনি কোন অর্থে প্রেশার গ্রুপ বলেন আমি অন্তত সেটা বুঝি না। কিংবা বিভিন্ন জায়গায় যখন আমরা অরাজকতা দেখি, ধরুন আজকে গত 2 দিন ধরে শাহবাগ কিন্তু বন্ধ হয়ে আছে। আমি হাইকোর্ট থেকে তো ফিরে শাহবাগ দিয়ে, এখন আমি আর শাহবাগ দিয়ে ফিরছি না, আমাকে ঘুরে টুরে কখনো বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে কখনো আবার যমুনার সামনে দিয়ে আসতেছে। কেন? কারণ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আর বুয়েটের মধ্যে এক ধরনের চাপান উত্তর চলছে এবং প্রতিদিনই কোথাও না কোথাও কোনো না কোনো জায়গায় কোনো না কোনো আন্দোলন দানা বাঁধছে। সো মানুষের মধ্যে এক তো ছিল ভীষণ রকম একটা প্রত্যাশা, নতুন সরকার, দীর্ঘদিন আমরা চাপের মধ্যে ছিলাম, সে কারণে আমাদের যার যার জায়গা থেকে যার যার দাবিগুলো এতদিন তুলতে পারি নাই, আমরা আমাদের দাবিগুলো তোলা শুরু করলাম। কিন্তু সরকারের যেটা শুরু থেকে দরকার ছিল যে খুবই ফোকাসড হয়ে কাজ করা, যে ওনাদের দায়িত্ব কি, ওনাদের ম্যান্ডেট কি, ওনাদের লক্ষ্য কি, ওনাদের সময় কতটুকু আছে, এই সময়ের মধ্যে কতটুকু অ্যাচিভ করতে পারবে তারা, এবং কনস্ট্যান্টলি পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে একটা যোগাযোগ রক্ষা করা। কারণ এই সরকার তো মাঠের সরকার না, রাজনৈতিক সরকার না, এই সরকারটি হচ্ছে একটা ইন্টারিয়াম গভর্নমেন্ট, যেটা সুশীল সমাজের মানুষদের দিয়ে, তাদের সঙ্গে হয়তো মাঠের বা পথের বা রাস্তার খুব একটা যোগাযোগ নাই। সো এই মানুষগুলো যদি প্রতি মুহূর্তে পলিটিক্যাল পার্টিগুলোকে সঙ্গে দিয়ে এগোতো হয়তো আরেকটু ভালো হতো। সো নানান কারণেই একটা দুশ্চিন্তা আছে এবং এখনো পর্যন্ত সেটা আসলে কোন জায়গায় যে পৌঁছাবে সেই আলোচনা আর একটু আমরা দীর্ঘায়িত নিশ্চয়ই ফার্না করতে চাই। জোনায়েদ সাকি আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন, অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী। অনেকদিন পরে আপনার সাথে কথা হলো যে আগামীকাল রোডম্যাপ দেওয়া হবে এবং আসলে 5 আগস্টের পর থেকে একটা নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন দিকে ধাবিত হওয়ার জন্যই সকল প্রচেষ্টা সবার ছিল, সকল রাজনৈতিক দলগুলো। এই যে রোডম্যাপটা ঘোষণা হবে, নির্বাচন হবে ফেব্রুয়ারি, তারপরেতেও নানা শঙ্কা কেন যেন সবার মনে কাজ করছে। কি মনে হয় আপনার, শুধুই এটা শঙ্কা একটা নাকি আসলে কারণ আছে? ধন্যবাদ, সবাইকে সালাম এবং শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। শঙ্কা তো অনেকেই কাজ করানোর চেষ্টা করছে, তাতে জেনুইন কিছু ক্ষুব্ধ অংশ আছে। যেমন ধরুন আমি বলবো যে শহীদ পরিবারের সদস্যরা, আহতদের পরিবারের সদস্যরা কিংবা আহতরা নিজেরাই যারা পঙ্গুত্ব বরণ করেছেন কিংবা নানাভাবে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন আন্দোলনে অংশ নিতে গিয়ে, তাদের ক্ষোভটা হচ্ছে যে তারা যেভাবে বিচার প্রক্রিয়া দেখতে চেয়েছিলেন, যেভাবে তারা নিজেদের দায়িত্ব এই রাষ্ট্র সরকার নেবে সেইটা দেখতে চেয়েছিলেন, সেই জায়গায় অনেক গলদ রয়ে গেছে। সেই সব গলদের কারণে তাদের মধ্যে একটা খুবই জেনুইন ক্ষোভ আছে। সেটাকে অনেকে চালিত করছেন অনেকটা যেন নির্বাচন হচ্ছে সব কিছুর জন্য সমস্যা, মানে নির্বাচন না হলে যেন ওনাদের এটা হয়ে যাচ্ছে। তো এইটা আসলে এক ধরনের কিছুটা বলতে পারেন যে উদরপিণ্ডি বুদর ঘাড়ে যাওয়ার মতো, অর্থাৎ ক্ষোভটা যেখানে হওয়া দরকার সেই ক্ষোভ যেহেতু জায়গা মতো দেখানো যাচ্ছে না, ফলে নির্বাচনী সব ব্যাপারটা কি আবার এমনও যে মনে করছে যে একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসার পর এখন তারা যতখানি গুরুত্ব পাচ্ছে তখন হয়তো পাবেই না, এটাও এই ভয় কি কাজ করছে কিনা? এটাও একটা প্রচারণার জায়গা যে যেন বিচার বোধহয় ইলেকশন হয়ে গেলে বোধহয় বিচারটা বন্ধ হয়ে যাবে, অথবা ইলেকশন হয়ে গেলে বোধহয় সংস্কারটা হবে না, অথবা তারা গুরুত্বহীন হয়ে পড়বে। বাংলাদেশে এই শহীদ পরিবারের যে মানে কর্তব্য তাদের প্রতি রাষ্ট্রের রাখা দরকার, আহতদের যে মানে প্রতি যে দায়িত্বের জায়গা আছে এই রাষ্ট্রের, এইটাকে গুরুত্বহীন করে ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলই আসলে খুব ভালো থাকতে পারবে না। মানে জনগণের চোখে তাদের জন্য ভীষণ রকম ঘৃণা অপেক্ষা করছে যদি তারা এটাকে গুরুত্বহীন করে। কোনো নির্বাচনের পরেই যদি বিচার কিংবা সংস্কারের কাজ কোনোভাবে প্রশ্নবিদ্ধ হয়, সেটাও মানে যে দলই ক্ষমতায় আসুক না কেন তাদের জন্য কোনোভাবে এটা মানে কি বলে যে কোনো ইতিবাচক ব্যাপার ঘটবে না। ফলে ব্যাপারটা এরকম গ্রহণ করাই কিংবা ধরে নেওয়াটাই খুব বিপজ্জনক যে ও নির্বাচন হয়ে গেলে বোধহয় এই কাজগুলো আর হবে না, এবং এইটা একটা তৈরি করা ধারণা আমাদের মনে হয়। বরং আমাদের যেটা খুব জোরের সাথে আমরা আহ্বান জানাবো যে শহীদ পরিবারই হোক, আমাদের আহতদের পরিবার হোক, আহতরা এবং আমরা যারা সবাই যারা এই লড়াই করেছি তাদের প্রত্যেকেরই সজাগ থাকা দরকার যে বিচার সংস্কার আমরা চাই এবং এটাকে অব্যাহত রাখতে হবে। এবং এটা নির্বাচনের আগেও যেমন এটা জরুরি, নির্বাচনের পরেও এটা জরুরি, এবং নির্বাচন নিজেই আমাদের পুরো সংস্কার প্রক্রিয়ার একটা অংশ, এবং নির্বাচনের মধ্য দিয়ে সংস্কারকে আমাদের সম্পন্ন করতে হবে, একটু এগিয়ে নিয়ে যেতে হবে এবং এটাকে গভীর করতে হবে। বিচার কাজেও সেই ধারাবাহিকতার মধ্যে দিয়ে চলতে হবে। তো সুতরাং এই গণতান্ত্রিক একটা বন্দোবস্তে পৌঁছাতে হলে এই প্রশ্নগুলো ওইভাবে দেখা ছাড়া, ওইভাবে দেখতে না শিখতে পারলে আমরা বাংলাদেশকে নতুন কোনো জায়গায় নেব না। খুব দুঃখজনক, আপনারা একটু আগে যে বিষয় নিয়ে আলোচনা করছেন, মানে ধরুন আমরা ভেবেছিলাম যে রাজনীতিতে পুরনো বন্দোবস্ত, পুরনো মানে এই যে কি বলে যে এক ধরনের ট্রলিং, স্লাট শেমিং, আক্রমণ, পাল্টা আক্রমণ, গালাগালি, এগুলো হয়তো বদলাবে, আমরা যুক্তি প্রাধান্য পাবে। আমরা তর্ক করছি না, আমরা আসলে গালাগালি করছি এবং একে অপরকে কতটা ছোট করতে পারি সেটার একটা জায়গায় যাচ্ছি। এইটা পুরনো বন্দোবস্ত, সোজাসাপটা ব্যাপার, এবং এইটা আমরা তরুণদের মধ্যে তো দেখতেই চাই না। কিন্তু দেখা যাচ্ছে যে যারা খুব ফ্যাসিবাদের বিরুদ্ধে অনেক ভূমিকা রেখেছেন তারা কিন্তু ওই একই প্যাটার্ন বহাল রেখেছেন। আমরা ইউটিউবে শুনি
যেভাবে কথা হয় মানে এটা খুব মুশকিল জায়গা আর কি, যে আমরা তর্ক করতে পারছি না, বরং ফ্যাসিবাদী প্রবণতাগুলোর জায়গা যেভাবে আসছে সেটা খুব বিপজ্জনক। এইরকম যে ধরুন একটা ডিভাইড তৈরি করা হয়েছিল, একটা শত্রু তৈরি করা হয়েছিল, বাকি সবকে ওই শত্রুর সাথে ট্যাগিং করার চেষ্টা করা হয়েছে এবং এইভাবেই রাজনীতিটা চলেছে। ঠিক একই ফর্মুলা, খালি পাত্রপাত্রী বদলে যাচ্ছে, আবার মানে সামনে আসছে। তো এইটা খুবই বিপজ্জনক জায়গা। গণতান্ত্রিক রাজনীতির জন্য গণতান্ত্রিক সহনশীলতা খুব দরকারি এবং সেইটা তৈরি করাটা আমাদের কাজ হবে এবং আমরা সেইটার ব্যাপারে মানে যাকে বলে যে কিছু মানুষকে হয়তো দৃঢ়তার সাথে লেগে থাকতে হবে। মানে আমি রুমিন ফারহানাকে বলবো যে এই যে ধৈর্যের কথা তিনি বললেন, এই ধৈর্যটা আসলে রাখতে হবে আমাদের, কারণ ধৈর্যটা রাখতে হবে এই কারণে যে প্রবল প্রতিকূলতা আছে, বিশেষভাবে নারী যারা আমাদের সহযোদ্ধা তাদের জন্য সত্যি সত্যি ব্যাপারটা খুবই বিপজ্জনক জায়গায়। মানে কি বলবো আমি, এটা আসলে এই যে যেভাবে ফেসবুক ঝাঁপিয়ে পড়ে মানে একজনের জন্য মানসিকভাবে স্থির থাকা খুব কঠিন হয়, এবং এইটা আসলে বন্ধ করতে হবে। এইটা যদি সমাজেরই চেহারা হয়, মানে ফেসবুক এক অর্থে ফেস অফ দি সোসাইটি, এবং এই যে ফেস আমরা দেখছি, চেহারাটা যে দেখছি, এটাকে এই সামাজিক লড়াইটা আমাদের করা দরকার এবং সেটা রাজনীতি থেকে শুরু করতে হবে, সমাজ পর্যন্ত পৌঁছে দিতে হবে। সমাজের কাছে যদি আমরা আপোষ করে ফেলি, মানে এইটাতেই আমাদের পপুলিস্ট হতে হবে, আমাদের মানুষ যা বলে তার ফাঁকে ফাঁকেই থাকতে হবে, এটা খুব বিপজ্জনক জায়গা। অন্তত আমরা আর এটা সিদ্ধান্ত নিচ্ছি যে জায়গায় থাকতে চাই না। আমরা স্বাধীনতা অর্জন করেছি রক্ত দিয়ে, স্বাধীনতা থাকতে চাই, যেটাকে ন্যায্য মনে হবে সেটা বলবো, তাতে কে খুশি হলেন আর কে টালালেন, হ্যাঁ যুক্তি দিয়ে সেটা তর্ক হোক, যুক্তিতে তর্ক হোক, এত অশ্লীল কথা গালিগালাজ সেগুলো না হোক। আমাদের সেই চেষ্টায় সেই ফাইটটাও আসলে আমাদের এখন শুরু করা দরকার, কারণ সামনে নির্বাচনকে কেন্দ্র করে আরো অনেক ভয়ঙ্কর আকারে সেটা ছড়াবে, বিশেষ করে নারীদের জন্য। আমি বিরতির পর ফিরতে চাই, কারণ যারা নির্বাচনে যেতে চান না তারা মাইনাস হয়ে যাবেন। গতকালই বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, আসলেও সেই সুযোগ আছে নাকি অন্য কারোরও মাইনাস হওয়ার ঝুঁকি এখানে তৈরি হচ্ছে? যারা বলছে নির্বাচন হবে না নানা দাবির প্রেক্ষিতে, তারা নির্বাচনে না গেলে তারা মাইনাস হবে নাকি আসলে নির্বাচনটাই মাইনাস হয়ে যাওয়ার একটা শঙ্কার জায়গা আছে? রুমিন ফারহানা, এটা আসলে নাম ধরেই বলি, যেমন জামাত ইসলাম বলেছেন পিআর পদ্ধতি না হলে তারা নির্বাচনে যাবেন না। এনসিপি বলেছে যে তারা হচ্ছে এই যে বিচার শেষ হতে হবে এবং একই সাথে জুলাই সনদের বিষয়টা শেষ হতে হবে। তারা যদি এই কথাগুলি বলে থাকেন এবং নির্বাচন যদি তাদের কথা মতো পিছিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়, আসলে হবে কিনা তাদের বিষয়ে? দেখুন, আমি যদি খুবই নির্মোহ দৃষ্টি দিয়ে তাকাই, আমি দেখব যে এই দাবিগুলোর প্রত্যেকটার পেছনে একটাই লজিক কাজ করছে। আমরা কিন্তু 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে যেই আস্ফালন দেখেছি জামাতের এবং নতুন গঠিত এনসিপির, এরকম আস্ফালন সরকারে থাকা কোনো দল ছাড়া অতীতের দেখা যায়নি। যেহেতু এই সরকারটি নির্দলীয়, যেহেতু এই সরকারটি সংবিধানের 106 অনুচ্ছেদের স্পেশাল রেফারেন্স নিয়ে গঠিত, সেহেতু এই সরকারটির ওপরে এক ধরনের খবরদারি করা, এক ধরনের মানে সরকারটিকে নিজের কবজায় রাখা, যেটাকে বলে সাদা বাংলায়, এই আনন্দটা, ক্ষমতার কাছাকাছি থাকার, ক্ষমতার কি বলবো যে তাপ, যে উষ্ণতা, সেটাকে সরাসরি ভোগ করবার, এটা তো আসলে ক্ষমতাসীন দল ছাড়া এটা বাংলাদেশে সম্ভব না। কিন্তু গত 1 বছরে জামাত এবং এনসিপি কিন্তু সেই আনন্দটা, সেই উষ্ণতাটা পেয়েছে সরকারের কাছ থেকে। এখন যদি নির্বাচন হয়, এই যে 1 বছর তারা একটা হাইপ তুলেছে যে আমরাই জনপ্রিয় দল, বিভিন্ন সময় বিভিন্ন জরিপের ফলাফল আমরা দেখেছি, তাদের নিজস্ব জরিপও তারা সময় সময় চালিয়েছে, তাদের কিছু পোষ্য ইউটিউবার আছেন যারা তাদের মতন করে বয়ান তৈরি করেছেন। সো এমন একটা হাইপ ফিল্ডে তৈরি হয়েছে যে কালকে নির্বাচন হয়ে গেলেই দেখা যাবে এক একটা দল অনেক বড় বড় আসন নিয়ে চলে আসবে। ফর এক্সাম্পল, নাসিরউদ্দিন পাটোয়ারির একটা উক্তি যদি আমরা মনে করি, বলেছিল যে 400 আসনের মধ্যে 300 আসনই এনসিপি পেতে যাচ্ছে। তো 400 আসন মানে কি নারী 100 ধরে 400 নাকি উচ্চকক্ষের মানে আমি ঠিক জানি না, মোটা কথাকে 400 আসন। সো 400 আসনের মধ্যে 300টাই তারা পাবে। এই যে এটা 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 পলিটিক্সে বলা যায়, বলে মানুষ বলে, এটা কোনো খুব একেবারে যে বাজে কথা তাও না, যে যার যার রাজনীতিকে ধারণ করতে গেলে এরকম বলে। কিন্তু যখন সত্যিকার অর্থে একটি নির্বাচন ঘনিয়ে আসে এবং সেই নির্বাচনে ফাইট করা, সেই নির্বাচনে 300 আসনে যোগ্য প্রার্থী দেয়া, সেই প্রার্থীদের অনুসারী নেতা কর্মী তৈরি করা, সো দ্যাট ভোটের দিন ভোটটা যাতে ঠিকমতো বাক্সে মানুষ ফেলতে পারে, সেই পরিবেশ তৈরি করা, এগুলো কিন্তু একটা বিরাট কার্যক্রম। এখন জনপ্রিয়তা যদি সেরকম না থাকে, এটি আমি নতুন দলের ক্ষেত্রে বলছি না, তাদের বয়স মাত্র কয়েক মাস, সো এটিকে আমি চ্যালেঞ্জ করে বলছি না। বাট আমি জামাতের কথা যদি ধরি, যে ভোটের বাক্সে যখন তাদের কাছেও তো জরিপ আছে, তারা যখন দেখে যে যেই হাইপটা তারা তুলেছে সেটার সঙ্গে বাস্তবতার মিল নাই, তারা যে এইরকম জনপ্রিয়তার কথা বলে, তারা দুটো দলকে মাইনাস করে বিএনপিও আওয়ামী লীগের মতোই নাকি খারাপ এইরকম বলে, চাঁদাবাজ বলে, টেম্পু স্ট্যান্ড বলে, যতই স্টিগমাটাইজ করুক, মাঠের প্রকৃত চিত্রটা যখন তাদের কাছে আসে, বিকজ তাদের রুট লেভেল পর্যন্ত কর্মী আছে, তাদের কর্মীরা তো শুধু কর্মীরা, তারা একজন ক্যাডারের মতো একেবারে জান বাজি রাখা কর্মী। সো তাদের কাছ থেকেও তারা একেবারেই সঠিক তথ্যটা নিশ্চয়ই পেয়ে থাকে। সো তারাও বুঝে যে একটা মোটা দাগে সুষ্ঠু নির্বাচনে তারা আসলে অ্যাট বেস্ট কতটা আসন পেতে পারে, সেটার সঙ্গে হাইপের ডিফারেন্স অনেক। সো তারা চায় যে যত
মানে দেরি হবে নির্বাচন, তাদের জন্য ততই সুবিধা। মানে সুবিধা কি, মানে এই তাপের মধ্যে তারা থাকতে পারবে, ক্ষমতার তাপ? একটা হলো ক্ষমতার তাপ, দুই হলো সময় গেলে তারা তো একটা বিএনপিকে মেলাইন করার প্রজেক্ট হাতে নিয়েছে, বিএনপিকে তারা মেলাইন করতে থাকবে এবং তারা আশা করছে এটা বাস্তবে হবে কি হবে না এটা তো একমাত্র সময়ই বলতে পারে, তাদের ভোটটা তারা হয়তো বাড়াতে সচেষ্ট হবে। আর তিন হচ্ছে যদি পিআর পদ্ধতি হয়, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যদি হয়, তাহলে তো আপনার মানে যদি আপনি 50% 51% ভোট না পান টোটাল পপুলারিটি, তাহলে তো আপনি সরকারই গঠন করতে পারবেন না। 2/3 মেজরিটি দিয়ে সংবিধান সংশোধনের মেজরিটি আসা তো সম্ভবই না, প্রশ্নই আসে না। 51% ভোট আপনাকে পেতে হবে কেবলমাত্র একটা সরকার গঠনের জন্য। সো বাংলাদেশে কোনো পলিটিক্যাল পার্টির কখনোই 51% পর্যন্ত ভোট মানে ভোটার গেছে এরকম নজির নাই। সো তাহলে যেটা হবে একটা ঝুলন্ত পার্লামেন্ট তৈরি হবে, তখন জামাতের বার্গেনিং পজিশনটা কিন্তু অনেক হাই হয়ে যাবে। একদিকে তাদের আসন সংখ্যা অনেক বেড়ে যাবে, হয়তো মানে যদি ফার্স্ট পাস দ্য পোস্ট হয় তারা যদি 20টা আসন পেত, দেখা যাবে যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে তারা 70-80টা আসন পেয়ে যাবে। সো তাদের একটা শক্ত বার্গেনিং পজিশন তৈরি হবে। কিন্তু দেশের অবস্থা হবে সাড়ে সর্বনাশ, কারণ একটা হ্যাঙ্গিং পার্লামেন্ট, যে 10 বছরে 10 বার পার্লামেন্ট চেঞ্জের যে নজির আমরা পৃথিবীর বিভিন্ন দেশে দেখেছি, সেটা বাংলাদেশের মানুষের জন্য কোনো ভালো বার্তা বয়ে আনবে না। জুনায়েদ সাকি, যে কথাটা আসলে হচ্ছে যে কিন্তু তারপরে পিআর চায় জামাতে ইসলামী, এবং তারা বলেছেন যে পিআর পদ্ধতি না হলে তারা নির্বাচনে যাবে না। বর্তমান প্রেক্ষিতে যেহেতু আওয়ামী লীগ নাই, বিএনপি আছে, জামাত আছে, এনসিপি আছে এবং আপনাদের আছে আরও অনেকগুলো দল আছে, জামাত যদি শেষ পর্যন্ত এই পিআর পদ্ধতিতে ধোয়া তুলে নির্বাচনটাতে না যেতে চায়, এনসিপি যদি তাদের জুলাই সনদের আইনগত ভিত্তি না দেওয়া পর্যন্ত, বিচার না হওয়া পর্যন্ত বা গণপরিষদ নির্বাচন না হওয়া পর্যন্ত নির্বাচনে না যেতে চায়, তাহলে এই দুইটি দল না যেতে চাইলে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন করা কি সম্ভব? প্রথমত নির্বাচন যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে? বাংলাদেশের এই মুহূর্তে যে জাতীয় স্বার্থ। সুতরাং সেই দিক থেকে নির্বাচন বানচাল করা, নির্বাচনকে পিছিয়ে দেওয়া, নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করা, এই সমস্ত কিছুই মূলত এমন একটা পরিস্থিতি দিকে বাংলাদেশকে ঠেলে দেওয়া, এমন একটা অস্থিতিশীল জায়গার দিকে ঠেলে দেওয়া, যেটা আমাদের এই মুহূর্তে দেশকে, জাতিকে, জনগোষ্ঠীকে একটা বিপদের মধ্যে ফেলবে। আমরা আশা করি যে কেউই সেটা শেষ পর্যন্ত করবেন না। প্রত্যেক দলের দলীয় স্বার্থ তারা বিবেচনায় রাখেন, প্রতিযোগিতা থাকে গণতান্ত্রিক ব্যবস্থায়, প্রতিদ্বন্দ্বিতাও থাকে, কিন্তু এই মুহূর্তে একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলা, অর্থাৎ একটা ইলেকশন সংস্কার, সংবিধান সংস্কার শেষ করা এবং এটাকে কার্যকর করার জন্য একটা নির্দিষ্ট সময়, ধরুন 2 বছরের কথা একটা প্রস্তাব এসছে, সেটা যদি কমিয়েও আনা যায় 1 বছর কিংবা 1.5 বছর, তাহলে এই সময়টা পর্যন্ত, এই যে গণতান্ত্রিক একটা উত্তরণ, এই উত্তরণ পর্যন্ত ন্যূনতম জাতীয় ঐকমত্য রক্ষা করা দরকার আন্দোলনকারী শক্তিগুলো। তার অধীনেই প্রতিদ্বন্দ্বিতা করা উচিত। জাতীয় স্বার্থকে ছাপিয়ে গিয়ে দলীয় প্রতিদ্বন্দ্বিতা করলাম, দলের স্বার্থ বড় করে দেখলাম, তাহলে আমরা দেশকে এখন একটা বিপদের মুখে ফেলবো। আমাদের পুরো রাজনৈতিক বাস্তবতা একটা চরম অস্থিতিশীল জায়গায় যাবে এবং তার পরিণতি যা যা হতে পারে সম্ভাব্য, সেটা কারোর জন্যই ভালো হবে না। সুতরাং আমাদের আশা হচ্ছে যে প্রত্যেকটা রাজনৈতিক দলেরই এই উপলব্ধি আসবে, এইটুকু সাবালকত্ব আমরা অর্জন করব। কি পরিণতি হতে পারে? কি পরিণতি হতে পারে? পরিণতি আসছি, তারপরে আগে এটা আসি। সেটা হচ্ছে যে তার দেখুন, যেহেতু প্রতিদ্বন্দ্বিতা আছে, আমাদের ধারণা হচ্ছে এগুলো সবই বার্গেনিং জায়গা, অর্থাৎ আমরা নির্বাচনের আগে কে কতটুকু মাইলেজ নিতে পারি, কোন কোন দল কে কতটুকু অ্যাচিভ করে নিতে পারে। এখন পদ্ধতিগতভাবে যদি আসি, একটা হচ্ছে যে আমি জানি যে যুক্তি হচ্ছে এইটা, কিন্তু আমি আমার কথাটা বলতেই থাকবো যাতে করে আমি আমার পক্ষের সমর্থনটা বাড়াতে পারি, সেইটা অনেকটা চলছে বলে আমরা মনে করি। কিন্তু যুক্তির জায়গায় যদি আসেন, তাহলে হচ্ছে যে পিআরই বলেন আর আপনি যে কোনো দাবির কথা বলেন, প্রশ্নটা হচ্ছে যে আপনাকে তো আসলে জনগণকে অংশগ্রহণ করাতে হবে। ফলে যে কোনো সংস্কারের প্রশ্ন, পরিবর্তনের প্রশ্নটা জনগণ ডিসাইডিং ফ্যাক্টর। যদি সবগুলো দল একমত হয়, সেটা নিয়েও জনগণের কাছে কিন্তু যেতে হবে। 1, 2 হচ্ছে যে যেগুলো বিষয়ে ভিন্ন মত, তার তো কোনো মীমাংসার পথই নাই, আপনি কি একটা আরেকজনের উপর চাপিয়ে দিতে পারেন? তাহলে সেটারও মীমাংসা করবে জনগণ। ফলে বাংলাদেশে ভবিষ্যতে পিআর চালু হবে কি হবে না, পিপল ডিসাইড করবে। কিভাবে করবে? আমরা প্রত্যেকেই তো, এমনকি ভিন্ন মতে নোট অফ ডিসেন্টে লেখা ছিল যে এগুলো নিয়ে সবাই যার যার ইস্তেহারে জনগণের কাছে যাবেন, পিপল যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, সংখ্যাগরিষ্ঠতা দেবেন, তারা সেই অনুযায়ী সংবিধান সংস্কার, মানে সেটা নির্বাচনের পর, অবশ্যই নির্বাচনের পর। তাহলে নির্বাচন একটা, এই মুহূর্তে আমরা সংস্কার কোনটা করব, এইটা জনগণের মতামত নেওয়ার একটা মাধ্যম। আনা আপনাকে একটা বিপ্লব করতে হবে, আপনি একটা বিপ্লবের অ্যাটেম্প্ট নিতে পারেন। এখন সেইটা কোনটা নেওয়াটা এই মুহূর্তে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য ভালো, সেটা তো সেই দলগুলোর শেষ পর্যন্ত নিজস্ব বিবেচনা হবে। যদি দেখা যায় যে জনগণের এখানে সিদ্ধান্ত নিতে হবে যে কারা দেশের জাতীয় স্বার্থে চিন্তা করছে। এইখানে আপনার জনগণ যদি সমর্থন করে একটা নির্বাচনের মধ্যে দিয়ে যে পিআরই হবে, তো তাহলে আপনি পিপলের কাছে যান। আর কেউ কেউ তো মনে করেন যে 70-71% মানুষ এখন পিআর সমর্থন করছে, ভালো কথা, তাদের ইউ শুড গো টু দ্য পিপল যদি তাদেরকে বিজয়ী করে পিআর করবে বলে তাদের জায়গাতে, তাহলে সেই অনুযায়ী আসলে সেটা হওয়া উচিত। আর কোন ধরনের নির্বাচন হবে, এটা একটা কমপ্লিটলি টেকনিক্যাল কোয়েশ্চেন। এইটা প্রশ্নটা এরকম যে ধরুন একটা জাতীয় সংসদ নির্বাচন হলো, এটাও যা, আবার এই সংসদ নির্বাচনটাকে আপনি গণপরিষদ বললেন কিংবা সংস্কার পরিষদ বললেন, তাতে কিন্তু খুব বড় পার্থক্য হচ্ছে না, কেউ আলাদা আলাদা নির্বাচন চাইছে না, দুটো নির্বাচন একসাথেই চাইছে। তার মানে একই সংসদ একদিকে সংবিধান মানে তৈরি করার অথবা সংস্কার করার এখতিয়ার পাচ্ছে, আবার সে 5 বছর রাষ্ট্র পরিচালনার কাজটাও করবে। তাহলে এইখানে
দাবির ক্ষেত্রে যুক্তিযুক্ত দাবিটা হচ্ছে কিন্তু সংবিধান সংস্কার পরিষদের দাবি। কখনোই গণপরিষদের দাবিটা এই মুহূর্তে অতটা যুক্তিপূর্ণ হয় না, কারণ গণপরিষদের মধ্যে দিয়ে একটা সংসদকে আপনি নতুন একটা সংবিধান তৈরির এখতিয়ার দেন, যেটার বিষয়ে কোনো ঐকমত্য নাই। কিন্তু নতুন সংবিধান করার ব্যাপারে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে নাই, সারা দেশের জনগণের মধ্যেও নাই। তাহলে ঐকমত্য কোনটা নিয়ে আছে? সংস্কার নিয়ে। এখন যেহেতু সংস্কারটা মৌলিক সংস্কার করছেন, এই মৌলিক সংস্কারের স্থায়িত্বের জন্য যাতে সুপ্রিম কোর্ট কিংবা উচ্চ আদালত ভবিষ্যতে কোনোদিন না বলে দেয় যে এই অষ্টাদশ সংশোধনী কি বলে সংবিধানের সাথে সাযুজ্যপূর্ণ নয়, অথবা ইহা নাল ভয়েড, এইটা না বলতে পারে, তার জন্য আপনি এই যে সংস্কারটা করতে যাচ্ছেন, যে সংসদে সেটা করবেন, ওই সংসদ জনগণের কাছ থেকে আগেই সে এখতিয়ার নিচ্ছে যে এই সংসদ এই সংবিধানের মৌলিক সংস্কার করার এখতিয়ার প্রাপ্ত। অতএব তারা যা কাজ করবে, যে সংস্কারটা করবে, সেই সংস্কারকৃত সংবিধান আদালত আর চ্যালেঞ্জ করার অধিকার রাখে না, বরং আদালত তাকে সুরক্ষা দিবে। এটাই নিয়ম। 72 সালে যে গণপরিষদের সংবিধানটা হয়েছে, ওইটাকে কোনো আদালত চ্যালেঞ্জ করে বলে নাই যে তোমরা কি বানায় আনছো, সুতরাং ওইটাকে রক্ষা করবে। ঠিক তেমনি এই আগামী 26-এর পার্লামেন্ট যদি একটা সংবিধান সংস্কার পরিষদ হয়, তাহলে যে মৌলিক সংস্কারটি হবে সেটাকে আর কোনো আদালত এই প্রশ্ন করবে না যে এটা কি বানানো হয়েছে, কারণ এটা জনগণের উইল, তাকে সুরক্ষা দেওয়া হবে ভবিষ্যতে আদালতের দায়িত্ব। সেই জায়গা থেকে আমাদের যুক্তিযুক্ত দাবি। এখন বিএনপি এটা মানবে কিনা, অন্যদিকে এনসিপি কিংবা অন্যরা যারা এই জন্য তুলছেন। আর গণভোটের প্রশ্ন, আপনি যদি সংবিধান গণভোট দিয়ে করে ফেলতে পারেন, সেক্ষেত্রে পার্লামেন্টের ভূমিকাটা থাকে না। এখন পার্লামেন্ট একটা সত্যিকার যে সংসদের মধ্য দিয়ে এইটা গঠিত হয়েছে, জনগণের যে ধরনের রিপ্রেজেন্টেশনের পদ্ধতি আপনি ইতিমধ্যে তৈরি করেছেন, সেই পদ্ধতি আপনি না করে, অর্থাৎ একটা প্রপার সংসদ সৃষ্টি না করে, যদি আপনি জনগণের সার্বভৌমত্ব তার প্রতিনিধিদের মধ্যে কার্যকর হয়, সেইটার কাঠামো তৈরি না করে আপনি সংবিধান সংস্কারের মতো, সংবিধান তৈরির মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় যাচ্ছেন কেবলমাত্র গণভোট দিয়ে, যেটা আসলে মূলত পোস্ট সংস্কারের কাজ। সংস্কার হওয়ার পরে আপনি গণভোটে যাবেন যে হ্যাঁ এই সংস্কারটাকে পিপল শেষ পর্যন্ত সাপোর্ট করলো কিনা। তো সেইটার জায়গাতে আমাদের কাছে এই কারণেই একটা জাতীয় সংসদ, যেটা সংসদ হিসেবে কাজ করবে, কিন্তু একই সাথে এখতিয়ার পাবে একটা সংবিধান সংস্কারের। ফলে এটা আমরা বলছি সংবিধান সংস্কার পরিষদ নির্বাচন, সেই নির্বাচনটা করাই যুক্তিযুক্ত। এটাই বাংলাদেশ এই মুহূর্তে গণতান্ত্রিক সংস্কার রূপান্তরের প্রধান অবলম্বন, এবং সেই কাজটা করলেই আমরা ঠিকঠাক জায়গায় যাব। প্রত্যেকের দায়িত্ব, যার যত মাইলেজ নেন, কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনে আসেন, কিন্তু আসবে কিনা প্রশ্ন সেই জায়গায় রয়ে গেছে। এই যে এই ঘটনাটা, যেটা ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কথা হচ্ছে, এবং আজকে আমি একটা বিদেশি অনলাইনেও দেখলাম যে বড় ধরনের নাশকতার আশঙ্কা করে সরকার সবসময়ের জন্য। তো আপনার কি মনে হয় যে যখন ডাকসুর মতো একটা নির্বাচনে সেনা মোতায়েন করা হয়, তখন 4 মাস পরেই জাতীয় নির্বাচন, সেটি আসলে ট্যাকেল করা সম্ভব হবে? কঠিন হবে। আমার কাছে যদি অনেস্ট ওপিনিয়ন জানতে চান, কঠিন হবে। আমি অন্তত সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পরিবেশ দেখি, একজনকে যেভাবে ছিঁড়ে খুঁড়ে ফেলে পারে না ওখানেই তাকে হত্যা করে ফেলে, এই যে একটা অ্যাটিটিউড আমি লক্ষ্য করি, মেলাইন করা থেকে শুরু করে এমন কোনো জঘন্য আক্রমণ নাই যেটা করা হয় না। এটা আসলে একজন পুরুষ দর্শক যতটুকু ভালো বুঝবেন, আমি বা আপনি সেটা বুঝবো তার চেয়ে আরও অনেক গুণ বেশি, বিকজ আপনিও গণমাধ্যমে আছেন, মিডিয়া ব্যক্তিত্ব, আমাকেও মিডিয়াতে অ্যাপিয়ার করতে হয়। সো আমাদের উপরে যে ধরনের সহিংস আক্রমণ হয়, সেটাতে আমরা কিছুটা আঁচ করতে পারি যে সমাজের ভিতরের ক্ষুব্ধতা, বঞ্চনা, রাগ, ঘৃণা কতটা গভীর। এবং হ্যাভ নটসের তো একটা খুব শক্ত আওয়াজ আমরা কিন্তু ধরতে পারি। ধরুন বৈষম্য তো প্রকট হয়েছে গত 15 বছর, মানে ভয়াবহ রকম বৈষম্য। আগের সেই 5 পরিবারের জায়গায় এখন হয়তো মানে 2500 পরিবার আওয়ামী লীগ গত 15 বছরে তৈরি করেছে। সো এই যে একটা তীব্র বৈষম্য তৈরি হয়েছে সমাজে, সেখান থেকেও তো মানুষের মধ্যে নানান ক্ষুব্ধতা, নানান না পাওয়ার কষ্ট। সো এই সকল কিছু মানুষের মধ্যে যে হিংস্রতাটা আনে, আমি সমাজে এখন সেই হিংস্রতা দেখি। ধরুন কিছুদিন আগেই কয়েকটি খুবই আলোচিত ঘটনার দিকে যদি আমরা তাকাই, যে মিডফোর্ডের সামনে একটা মানুষকে পাথর দিয়ে আঘাত করে মারা, হ্যাঁ, কিংবা বিভিন্ন জায়গায় মব যেভাবে নারীদের উপর সহিংসভাবে ঝাঁপিয়ে পড়ে, এবং ভয়ঙ্কর, কিন্তু ঝাঁপিয়ে পড়াটা তো ভয়ঙ্কর বটে, তার চেয়েও ভয়ঙ্কর হলো সেই মববাজরা আবার সাপোর্টও পায়। আপনি যখন একটা নারীকে অনলাইনে উলঙ্গ করে দেবেন, তাকে ছিঁড়ে খুঁড়ে একেবারে গণধর্ষণের মতন তাকে আপনি অনলাইনে ছেড়ে দেবেন, আপনি দেখবেন অন্য 1000টা হাত তালি দেওয়ার জন্য সেখানে বসে আছে। সো এই বিষয়গুলো ডেফিনেটলি আমাকে মানে আতঙ্কিত করে, কারণ নির্বাচন তো হচ্ছে ক্ষমতার লড়াই। মানে আমি ক্ষমতায় যেতে পারে প্রত্যেকটা দলের জন্য, যে ওই দলটি ক্ষমতায় যেতে পারবে নাকি ওই দলটিকে ক্ষমতার বাইরে থাকতে হবে। সো এই যে স্টেকটা এত বড়, ক্ষমতায় যাওয়া না যাওয়া, 1, 2 হলো 15 বছর কোনো নির্বাচন হয় না। এটা বারবার বলতেই হবে যে এতে হয়েছে কি, বাকিরা সবাই নিজেকে বঞ্চিত ভাবছে, বাকিরা সবাই ভাবছে 15 বছর আমার ত্যাগেই আমি সবচেয়ে ক্ষতিগ্রস্ত, আমি সবচেয়ে বেশি হকদার ওই চেয়ারটার, ওই ক্ষমতায় যাওয়ার। সো এই যে এক ধরনের মানসিক অবস্থা, যে আমি যেহেতু সবচেয়ে বঞ্চিত, আমি যেহেতু সবচেয়ে হকদার, সো আই ক্যান ডু অ্যান্ড আনডু এনিথিং অ্যান্ড এভরিথিং টু গ্র্যাব দ্য পাওয়ার। সো এইরকম মানসিকতা থাকলে আপনার ওই ডাকসুতে সেনাবাহিনী মোতায়েন করতে হবে, আর
নর্মাল ইলেকশনে আমি জানি না ইলেকশন কমিশনের জন্য এটা একটা ভীষণ বড় গুরুভার। আমি জানি না ওনারা আসলে সত্যি কিভাবে করবেন। দলগুলো যদি নিজেদের মধ্যে একটা রুল অফ দ্য গেমস ঠিক না করে যে আমরা কিভাবে আসলে নির্বাচনের সময় আচরণ করব, আমাদের কর্মীরা কিভাবে আচরণ করবে, আমরা আসলে নির্বাচনটিকে সঠিক এবং সুষ্ঠু করবার জন্য আমাদের তরফ থেকে কি করব, দলগুলো যদি এই জায়গাটাতে একটা ঐক্যমতে না আসে, সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐক্যমত আসলে এখন নির্বাচন কেন্দ্রিক ঐক্যমত, যে আমরা নির্বাচনে আসলে কেমন আচরণ করব, এইটা যদি দলগুলোর মধ্যে ঐক্যমত না হয়, নাজনীন, আমি মনে করি নির্বাচন ঘিরে খুবই সামনের সময় খুব ভালো না। জুনায়েদ সাকি, সামনের সময় ভালো না এই আশঙ্কা আসলে সবাই করে, শুধু এটা তৈরি করা ঘটনা এমন মনে হয় না, কারণ রাজনীতিবিদদের মধ্যেও এই ঘটনা আতঙ্কটা তৈরি হয়েছে। কারণ যে পরিস্থিতি তৈরি হয়েছে, দলের ভিতরেও যেমন অন্তকন্দল আছে, তেমন দলগুলোর মধ্যেও আসলে কতদূর যাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা আপনি বলছিলেন, যে ছুরি নিয়ে ছাপিয়ে পড়া গেলে বোধহয় তখন তাও তারা করতে রাজি, মানে তাদের কথা বাচনভঙ্গি সবকিছুতে এত ক্ষুব্ধ, এত কিছু দেখা যায়। এইরকম একটা মানসিকতা নিয়ে নির্বাচনের দিকে ধাবিত হওয়ার পর একে অন্যকে সহ্য করতে পারবে, মানে বাঁচিয়ে রাখবে তারা রাজনীতি? আমি অতটা মানে কি বলে অত বেশি মানে উদ্বিগ্ন নই। আমাদের কাছে মনে হয় যে আমরা স্টেকটাও চিন্তা করা দরকার। যেমন ধরুন একটা যে কথাটা আগে বলছিলাম যে নির্বাচন না হলে প্রথমত কার লাভ বেশি আর কার ক্ষতি বেশি। আমরা তো দেখছি যে শেখ হাসিনা যে কথা বলেছেন, মানে ধরুন গত 15ই আগস্টে শেখ হাসিনা যেটা বললেন, তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। তো নির্বাচন না হওয়া, অস্থিতিশীলতা তৈরি হওয়া, পিছিয়ে যাওয়া, আনসার্টেনটি এবং তার যে কোনো পরিণতি শেখ হাসিনার জন্যই তো সবচেয়ে সুবিধাজনক হয়। ফলে এবং সেইটাকে তার মিত্ররা নিশ্চয়ই হাওয়া দিচ্ছে। কাজে যে যার বিরুদ্ধে আমরা লড়াই করলাম তার আকাঙ্ক্ষা, তার আশা, তার ডিজায়ার পূরণ করাটা কি এখন আমাদের কাজ হবে? এবং যেখানে পরিণতিটা এটাই যে সকলেই ক্ষতিগ্রস্ত হবো আমরা। কাজেই সেই দিক থেকে আমার মনে হয় যে এই যে মানে যে পরিমাণ আমরা ক্ষতির শিকার হবো, এটা সবারই কম বেশি উপলব্ধি আছে এবং শেষ পর্যন্ত সকলেই এই জায়গাতে দাঁড়াবেন। যদি না হয় কিন্তু আমাদের তার মানে বসে থাকলে চলবে না। নিশ্চয়ই না, কিন্তু আমি ফেব্রুয়ারিতে যদি নির্বাচন কোনো কারণে না হয়, রোডম্যাপ কালকে হবে, কোনো প্রশ্নই আসে না। ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে, ইট ইজ শতভাগ নিশ্চয়। মানে এখানে কোনো এর বিকল্প মানে আমরা কোনোভাবে উই ক্যানট অ্যাফোর্ড। কি হবে তখন যদি ফেব্রুয়ারিতে না হয় নির্বাচন? না হওয়ার এই প্রশ্নটাই হচ্ছে খুবই লিডিং, এবং না হওয়ার এই প্রশ্নটাই হচ্ছে কোনো না কোনো ষড়যন্ত্রকারীদের যে আকাঙ্ক্ষাটা, অর্থাৎ ইলেকশনটা বানচাল করা, সেটাকে আমরা কোনো না কোনোভাবে হাওয়া দিচ্ছি। ইলেকশন হতে যাচ্ছে, জনগণ ইলেকশন চাচ্ছে, আমাদের ইলেকশনের মুখী হওয়া দরকার এবং যারা এখনো এবং নির্বাচনকে কোনো কিছুর প্রতিদ্বন্দ্বী তৈরি করা উচিত না। আমরা অবশ্যই বিচার চাই, সংস্কার চাই এবং বিচার সংস্কার সম্পন্ন করার জন্যই নির্বাচনের প্রক্রিয়াটা চালানো দরকার। কামিং গেইং টু দি পয়েন্ট, আমাদের উদ্বেগ আমার মানে আমি অত উদ্বিগ্ন নই যে আমি এই জায়গাকে আশঙ্কাকে প্রধান ধরে নিচ্ছি না যে নির্বাচন হচ্ছে না। হ্যাঁ, কিছু কিছু আশঙ্কা আছে। যখন জেনুইন প্রশ্ন উঠবে যে না নির্বাচনের পরিবেশ তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাহলে আমি কীভাবে কী করবো, সেইখানে হচ্ছে রিয়েল প্রশ্ন। সংস্কার কীভাবে বাস্তবায়ন হবে সেটা নিয়ে আগামী কয়েকদিনের মধ্যেই ঐকমত্য কমিশন আবার মিটিং ডাকছে। আমরা আশা করি সংস্কার বাস্তবায়ন, তার ন্যূনতম আইনি বৈধতা, এই প্রশ্ন ন্যূনতম আইনি বাধ্যবাধকতা এবং তার এই সংস্কার বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আমরা একটা ঐকমত্যে আসতে পারবো। এটা যদি একটা হার্ডল আমরা পার হতে পারি, তখন দ্বিতীয় জায়গা থাকবে নির্বাচনের পরিবেশ। সেটাই বড় কনসার্নের জায়গা। এবং নির্বাচনের পরিবেশ ঠিক না রেখে তখন আবার কিন্তু আমরা নির্বাচনকে আসলে আমি মনে করি যে সমস্যা জিয়ে রাখলে তখন আমরা অনেক কিছুই অর্জন করতে ব্যর্থ হতে পারি। ফলে নির্বাচনের পরিবেশ ঠিক করার ক্ষেত্রে কথাটা রুমিন ফারহানা একটু তুলেছেন, আমি যে কথাটা আমরা প্রতিদিনই প্রায় বলছি, সেটা হচ্ছে যে আমরা অন্ততপক্ষে ঐকমত্য কমিশনে যারা আছি কিংবা এর বাইরেও যে রাজনৈতিক দলগুলো নিবন্ধন মানে যারা অংশগ্রহণ করবে নির্বাচনে, তাদের মধ্যে প্রতিনিধিত্বমূলক একটা নির্বাচন এই কালীন যে পরিবেশ এইটা মনিটর কিংবা এটাকে